হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসরা চলে এসেছি নিউটনের গতিসূত্রের পার্ট 5 নিয়ে, যেখানে আমরা ঘাত বল এবং নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দেখো ভাই, আগের দিনে আমরা বলের ঘাত সম্পর্কে জেনেছিলাম, আর এখন জানবো ঘাত বল সম্পর্কে। মানে এটা তো পরিষ্কার, বলের ঘাত আর ঘাত বল কিন্তু আলাদা। বলের ঘাত কি আমরা দেখেছিলাম, যখন কোনো একটা বস্তুর অপর একটা বল কিছু সময় ধরে কাজ করে, তখন সে বল আর বলের ক্রিয়াকালের যে গুণফল, তাকে বলা হয় বলের ঘাত। তাহলে এই ঘাত বল কি? ঘাত বল আর কিছুই নয়, যখন একটা বৃহৎ মানের বল খুবই অল্প সময়ের জন্য কোন একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তখন সেই বৃহৎ মানের বলটাকে বলা হয় ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। আশা করি মাথার মধ্যে গেল না, আমি জানি। তার জন্য ভাবছি আমি আবার বলবো আরো সহজ করে, আরো বেশি মজার সাথে। কি রকম? দেখো, আমরা কি দেখেছিলাম? বলের ঘাত কি কি দেখেছিলাম? যখন কোনো একটা বস্তুর অপর একটা বল কিছু সময় ধরে কাজ করে, তখন সেই বলের ক্রিয়াকাল এবং বলের যে গুণফল, তাকে বলা হয়েছিল কি? আমাদের বলের ঘাত। তাকে বলা হয় বলের ঘাত। আর যখন একটা বৃহৎ মানের বল খুবই অল্প সময়ের জন্য 0.0000001 এত কম সময়ের জন্য কোন একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তখন সেই বৃহৎ বলটাকে বলা হয় কি? আমাদের ঘাত বল। একটা এক্সাম্পল দেখতে চাও? দেখো ভাই, আমরা কি দেখেছিলাম? আবার বলছি, যখন একটা বল কোন একটা বস্তুর উপর কিছু সময় ধরে ক্রিয়া করে, মানে দেখো, আমার হাত দ্বারা একটা বল প্রয়োগ করছি বোর্ডটার উপর, সেটাও কিছু সময় ধরে বলটা প্রয়োগ করে রেখেছি। তাহলে আমাদের এই বল আর বলটা যত সময় ধরে এই বস্তুটার উপর ক্রিয়াশীল আছে, এটাকে বলা হয় কি? বলের ক্রিয়াকাল। তাহলে আমাদের এই বল আর বলের ক্রিয়াকালের যে গুণফল, তাকে বলা হয় কি? বলের ঘাত। আর আমাদের ঘাতফল হচ্ছে কি? যখন কোন একটা বস্তুর উপর বৃহৎ বা অনেক বড় মানের একটা বল কিছু সময়ের জন্য, জাস্ট অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য ক্রিয়াশীল হয়। থাম, কি করলাম? একটা অনেক বড় একটা বৃহৎ মানের বল জাস্ট অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য ক্রিয়াশীল হলো, এই বলটাকে বলা হয় ঘাত বল। আশা করি মাথার মধ্যে গেল। যদি যায় না তো কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। কে? আরে তোমাদের প্রিন্সটা। ওকে, ঠিক আছে। তাহলে কোনো ব্যাপার নাই। কি দেখলাম? বলের ঘাত কি? যখন কোন একটা বস্তুর অপর, যখন কোন একটা বস্তুর অপর, মার্কারটা হচ্ছে একটা বস্তু, যখন কোন একটা বস্তুর অপর কোন একটা বল কিছু সময় ধরে ক্রিয়াশীল হয়, তখন সেই বল আর বলের ক্রিয়াকালের যে গুণফল, তাকে বলা হয় বলের ঘাত। আর আমাদের যখন একটা বস্তুর ওপর একটা বৃহৎ মানের বল জাস্ট অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য ক্রিয়াশীল হয়, তখন সেই বৃহৎ মানের বলটাকে বলা হয় ঘাত বল। কিরকম? ববি হাম দেখ লিয়া। কি দেখ লিয়া? যে আমাদের বস্তু অপর যখন আমাদের এই হাতটা সংস্পর্শে থাকে, তখন আমাদের যে বল, সেটা কি বলা হয়? বলের ঘাত। কারণ কি? আমরা আমাদের এই বোর্ডটা একটা যদি বস্তু হয়, তাহলে সেই বস্তুর উপর আমরা কি করছি? একটা বল প্রয়োগ করছি, সেটাও কিছু সময় ধরে প্রয়োগ করছি। তাহলে আমাদের এই বল আর বলের যে ক্রিয়াকালের গুণফল, সেটাকে বলতে পারে কি? একটা বলের ঘাত। আর আমরা যদি এই বস্তুর অপর একটু সময়ের জন্য, অল্প সময়ের জন্য বলটা প্রয়োগ করি, তাহলে কি? এটা হয়ে গেল কি? একটা ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। এবার আশা করি মাথার মধ্যে গেছে। তাহলে কি ভাই, ঘাত বল কি? ঘাত বল আর কিছুই নয়, যখন একটা বৃহৎ মানের বল, অনেক বেশি মানের বল, একটা বৃহৎ মানের বল খুবই অল্প সময়ের জন্য বা একটু সময়ের জন্য কোন একটা বস্তুর অপর ক্রিয়াশীল হয়, তখন সেই বৃহৎ বলের মান
টাকে বা বৃহৎ বলটাকে বলা হয় আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তাহলে আমরা এখানে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে আমাদের বলের যে ঘাত ছিল দাদা, সেই বলের ঘাত আর আমাদের ঘাত বলের মধ্যে যে পার্থক্য সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমাদের বলের ঘাত একটা বস্তুর অপর কিছু সময় ধরে কাজ করে। কি? কিছু সময় ধরে কাজ করে। আর আমাদের এই ঘাত বল জাস্ট অল্প একটু সময়ের জন্য ক্রিয়াশীল হয়। যেমন আমরা যখন ফুটবল খেলতে যাই, তখন ফুটবলটার উপর আমরা যে বলটা প্রয়োগ করি আমাদের পা দিয়ে, সেটা হচ্ছে একটা ঘাত বল। কি করে? আমাদের ফুটবল হচ্ছে একটা বস্তু, এবং সেই ফুটবল যে বস্তু রয়েছে সেই বস্তুর উপরে আমরা আমাদের পা দ্বারা একটা বৃহৎ মানের বল জাস্ট একটু অল্প সময়ের জন্য প্রয়োগ করছি সেই ফুটবলটার উপরে। তাহলে কি হচ্ছে? আমি আমার পা দ্বারা আমাদের যে ফুটবল তারপরে কি করছি? একটা ঘাত বল বা একটা ইম্পালসিভ ফোর্স ক্রিয়া করছি। করছে কিনা বলো? নিশ্চয়ই করছে কিনা বলো? আরে একদম ভাই, এটাই তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঠিক কিনা? একদম দাদা। যেমন আমাদের বলের ঘাতের একটা এক্সাম্পল কি হচ্ছে? আমাদের বলের ঘাতের একটা এক্সাম্পল হচ্ছে এই যে, যখন আমরা আমাদের একটা সুটকেসকে টানতে থাকি হাত দিয়ে, তখন কি হয়? আমি হাত দ্বারা আমাদের সুটকেসটার উপরে একটা বল প্রয়োগ করেছি, এবং সেই বলটা আমি প্রয়োগ করে রেখেছি সুটকেসটার উপরে। তার জন্য কি হচ্ছে? আমাদের সুটকেসটা আগের দিকে দৌড়ে আসছে, ঠিক কিনা? আমরা আমাদের একটা সুটকেসকে যখন হাত দিয়ে ধরি, মানে কি, সুটকেসটার উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম, এরপর সেই বলটা আমাদের অনেক সময় ধরে ক্রিয়াশীল হয়ে থাকে, আমরা কি করি? টেনে টেনে নিয়ে যাই। তাহলে টান একটা বল কিনা? নিশ্চয় বল। তার টান বলের সঙ্গে কি হচ্ছে? তার ক্রিয়াকালের যে গুণফল সেটা হচ্ছে কি? একটা বলের ঘাত। আর আমরা যখন ফুটবল খেলি, তখন সেই ফুটবলটার উপরে জাস্ট একটা বৃহৎ মানের বল আমরা আমাদের পা দ্বারা জাস্ট একটু অল্প সময়ের জন্য ক্রিয়া করি, ঠিক আছে? তাহলে আমাদের পা দ্বারা যে বলটা প্রয়োগ করছে ফুটবলটার উপরে সেটা হচ্ছে কি? একটা ঘাত বল বা একটা ইম্পালসিভ ফোর্স। মাথায় গেল? নিশ্চয় মাথার মধ্যে গেছে। তাহলে এবারে হচ্ছে শেষ কথা কি? আমাদের ঘাত বলের যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেটা হচ্ছে কি? আমরা যখন ফুটবল খেলি তখন সেই ফুটবলটা খেলার সময় আমরা আমাদের পা দ্বারা যে বলটা প্রয়োগ করি সেটা হচ্ছে কি? একটা ঘাত বল। আমরা ফুটবলটার উপরে একটা বৃহৎ মানের বল জাস্ট একটু বা অল্প সময়ের জন্য ক্রিয়া করছি, তার জন্য আমরা আমাদের পায়ের যে বল, বৃহৎ মানের বল, সেই বৃহৎ মানের বল ওটাকে বলা হয় কি? ঘাত বল। তাহলে আমরা আমাদের ফুটবলটার উপরে একটা ঘাত বল প্রয়োগ করছি, ঠিক আছে? বলের ঘাত কি? আমরা যখন একটা সুটকেস টানি, তখন সুটকেসটার উপরে আমরা বলটা প্রয়োগ করে রাখি কিছু সময় ধরে। মানে কি? আমাদের যে সময় ধরে আমরা সুটকেসটার উপর বলটা প্রয়োগ করে রেখেছি, সেই সময়টা যদি টি হয়, এবং আমরা যে বলটা সেই সুটকেসটার উপরে প্রয়োগ করে রেখেছি সেই বলটা যদি এফ হয়, তাহলে বলতে পারে কি? আমাদের বল আর আমাদের বলের যে ক্রিয়াকাল তার যে গুণফল এফ ইন্টু টি, এটা হচ্ছে কি? আমাদের বলের ঘাত। কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের বলের ঘাত। আর আমরা আমাদের এই পা দ্বারা বৃহৎ মানের যে বলটা আমাদের ফুটবলটার উপর প্রয়োগ করছি, সেটা যদি এফ হয়, তাহলে আমাদের এই এফ, এই বৃহৎ মানের বল এফ, এটাই হচ্ছে কি? আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। ঠিক তো? বাস, আমি আগে পেছনে অনেক সহজ করে বলছি, যাতে কি হয়? আমরা যখন আমাদের নেট এক্সাম, আমরা যে এক্সাম দিব, তখন আমাদের যদি প্রবলেম না হয়, একদম ভিতর থেকে ডাউটটা ক্লিয়ার থাকে, আমাদের কনসেপ্টটা পুরো কি হয়? একদম মাথার মধ্যে বস করে, তার জন্য আমি করি বারবার করে বলছি, একদম ভিতর থেকে, একদম বাচ্চাদের মতো করে বলছি, ঠিক আছে? ক্লাসটা লং হতে পারে, বাট কি, সারা জীবনের জন্য তুমি কিন্তু ভুলবেন না। ওকে, ঠিক আছে দাদা। তাহলে কি দেখলাম? যে আমাদের ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্য আছে। কি? যখন আমরা কোন একটা বস্তুর অপর একটা বল কিছু সময় ধরে ক্রিয়া করি, তখন আমাদের সে বল আর বলের ক্রিয়াকালের যে সময় তার গুণফলকে বলা হয় বলের ঘাত। আর আমরা যখন একটা বৃহৎ মানের বল একটা বস্তুর ওপর খুবই অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য ক্রিয়া করি, তখন আমাদের সেই বৃহৎ মানের বলটাকে বলা হয় ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তাহলে কি? আমাদের বলের ঘাত কিছু একটা সময় ধরে কাজ করে, আর ঘাত বল খুবই অল্প সময়, একটু সময়ের জন্য ক্রিয়াশীল হয়। ঠিক আছে? সাবাস। দেখো ভাই, দেখতে পাচ্ছ কি? আমাদের এই যে ঘাত বলটা আছে, এই ঘাত বল
কি এই ঘাত বল আর আমাদের যে বলটা যে ফোর্স, ইম্পালসিভ ফোর্স আর ফোর্স কি হচ্ছে, এটা ঘাত বল আর অরিজিনাল যে বলটা আছে, তাহলে ঘাত বল আর বল এদের একক কিন্তু একই দেখতে পাচ্ছি কিনা, এটা হচ্ছে বলটা হচ্ছে, তাহলে কি বলতে পারি, আমাদের ঘাত বল আর বল একই, আমাদের ঘাত বল আর বল এদের দুটিরই একক কিন্তু একই, আমাদের ঘাত বল একক হচ্ছে নিউটন আর এই বল একক হচ্ছে কি আমাদের নিউটন। তাহলে বলতে পারে কি আমাদের ঘাত বল এবং আমাদের বলের যে মাত্রা সেটা হচ্ছে অভিন্ন। কি বলতে পারি, আমাদের ঘাত বল এবং বল যেহেতু একই তাই বলতে পারি কি আমাদের ঘাত বল এবং বলের যে মাত্রা সেটা কিন্তু অভিন্ন, মানে ঘাত বলের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের বলের মাত্রা, বা বলের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের ঘাত বলের মাত্রা। আমরা আমাদের এটাকে ঘাত বল বলছি, এটা হচ্ছে একটা বলই, কিন্তু এই বলটাকে আমরা ঘাত বল বলছি তার কারণটা হচ্ছে কি আমাদের এই বলটার মানটা হচ্ছে খুবই হাই, বৃহৎ মানের বল, সেটাও আমরা আমাদের বস্তুর উপরে জাস্ট অল্প সময়ের জন্য একটু সময়ের জন্য ক্রিয়া করে যেতে আমরা এই বৃহৎ মানের বলটাকে বলছি কি ঘাত বল। তাই বলতে পারে কি আমাদের যে বল আছে এবং ঘাত বল হচ্ছে কি একই, তাদের একক হচ্ছে একই, ঘাত বল এবং বলের যে একক সেটা হচ্ছে কি একই, তাহলে বলতে পারি কি আমাদের বলের এবং ঘাত বলের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের একই। তাহলে বলের মাত্রা কি জানি, আমরা আমাদের বলের মাত্রা আমরা জানি, কি জানি দাদা, mL/t - 2, তাহলে এই mL/t - 2 এটা যদি বলের মাত্রা হয় তাহলে আমাদের ঘাত বলের মাত্রা কি, তাহলে আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সের যে মাত্রা সেটাও সেমই হবে mL/t - 2, ঠিক কিনা, একদম ঠিক দাদা, কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই। ঠিক তেমনই আমাদের বলের ঘাত কি, আমাদের বলের ঘাত হচ্ছে কি F × T, তো মাথার মধ্যে রাখবে, যেমন আমাদের বল কি আমাদের বল আর ঘাত বল যেমন একই, ঠিক আছে, এদের মাত্রা যেমন একই, ঠিক তেমনি আমাদের বলের ঘাত সমান কি দেখেছিলাম, বলের ঘাত সমান আমরা দেখেছিলাম কি ভরবেগের পরিবর্তন, মানে কি হচ্ছে আমাদের ভরবেগ আর বলের ঘাতের যে একক সেটাও ভিন্ন, এবং আমাদের বলের ঘাতের মাত্রা আর আমাদের ভরবেগের যে মাত্রা সেটা কিন্তু অভিন্নই হবে, ঠিক আছে কিনা, যেহেতু আমাদের বলের ঘাত এবং আমাদের ভরবেগের একক একই, ঠিক তেমনই কি হবে আমাদের ভরবেগের যে মাত্রা তাই হবে কি আমাদের বলের ঘাতের মাত্রা। আমরা জানি কি আমাদের ভরবেগের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের mL/t - 1, ঠিক আছে, তাহলে আমাদের বলের ঘাতের মাত্রা কি হবে, আমাদের বলের ঘাতের মাত্রা হবে mL/t - 1, ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে কি বলতে পারি যে আমাদের ঘাত বল আর বলের ঘাতের মধ্যে আরেকটা পার্থক্য আছে, কি ঘাত বল হচ্ছে ঘাত বল আর বল কিন্তু একই, আমাদের ঘাত বল আর বলের যে একক সেটা একই, অভিন্ন হয় মানে ভিন্ন হয় না, ঠিক আছে, তাহলে বলতে পারি কি আমাদের বলের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের ঘাত বলের মাত্রা, তাহলে ঘাত বলের মাত্রা কি হচ্ছে mL/t - 2, ওকে, ঠিক আছে। ঠিক তেমনই আমাদের বলের ঘাত যেটা আছে সেই বলের ঘাত আর ভরবেগ যেটা আছে সেটা সমানই হচ্ছে, সেটা আমরা দেখেছিলাম কালকে দেখেছিলাম পরিষ্কার করে দেখেছি ক্লাসে, ঠিক আছে কিনা, নিশ্চয়ই দেখেছিলাম। তাহলে কি বলতে পারি আমাদের বলের ঘাত আর ভরবেগের যে একক সেটাও ভিন্ন, তাহলে বলতে পারি কি আমাদের ভরবেগের যে মাত্রা সেটাই হচ্ছে আমাদের বলের ঘাতের মাত্রা, তাহলে বলের ঘাতের মাত্রা কি হচ্ছে mL/t - 1 আর ঘাত বলের মাত্রা হচ্ছে mL/t - 2, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের পার্থক্য, ওকে, ঠিক কিনা বস, একদম ঠিক। কোনো সমস্যা আছে না, কোথাও কোনো সমস্যা কিন্তু আমাদের নেই, যদি সমস্যা থাকে প্লিজ কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো ভাই, এরপর আমরা দেখতে পাই যে আমাদের ঘাত যে বলটা আছে এই ঘাত বল আমাদের ঘাতের সৃষ্টি করে, কি করে, ঘাত বল ঘাতের সৃষ্টি করে, অর্থাৎ কি ঘাত বল যত বেশি হয় ততই আমাদের বলের ঘাত হয়, মানে বলতে পারে কি আমাদের ঘাত বল যদি হয় কারণ, তাহলে এই ঘাত বলের কারণে আমাদের যে ফল সৃষ্টি হয় সেই ফলটা হচ্ছে আমাদের বলের ঘাত। আর জানি এটা মাথার মধ্যে তোমার গেল না, ঠিক আছে, জানি এটা তোমার মাথার মধ্যে গেল না, তো চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু বলিনি এখন পর্যন্ত, ওকে, তাহলে কি আবার প্রথম থেকে বলছি, ওকে, একদম সিম্পল করে এবার মাথার মধ্যে ঝেড়ে পুরো মাথার মধ্যে প্রবেশ করবে, ওকে, ঠিক তো, দেখো কি হচ্ছে, ঘাত বল কি দেখেছি, ঘাত বল কি, ঘাত বল কি যখন একটা বৃহৎ মানের বল, যখন একটা বৃহৎ মানের বল খুবই অল্প সময়ের জন্য একটু সময়ের জন্য কোন একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয় তখন সেই বৃহৎ মানের বলটাকে বলা হয় কি আমাদের ঘাত বল,
ওকে। এবং আমাদের বলের ঘাত কি, যখন একটা বল কিছু সময় ধরে কোন একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তখন আমাদের সেই বল আর বলের ক্রিয়াকালের যে সময়, সেই বলের ক্রিয়াকালের গুণফলটাকে বলা হয় কি, আমাদের বলের ঘাত। ওকে, ঠিক আছে। আর কি দেখলাম, যে আমাদের ঘাত ফলের যে এক্সাম্পল, সেগুলো খুবই সহজ এক্সাম্পল। ওকে, কি, যখন আমরা ফুটবলকে কিক করি, তখন সেই ফুটবলটা কিক করার সময় আমরা পায়ে দ্বারা যে বলটা প্রয়োগ করি ফুটবলটা করে, সেটা হচ্ছে কি আমাদের ঘাত ফল। ওকে, ঠিক আছে তো, ঠিক আছে। তাহলে এই যে এক্সাম্পলটা বললাম ফুটবলের উপরে আমরা যে কিকটা দিচ্ছি, সেই কিকটা মানে আমরা পা দ্বারা যখন ফুটবলটার উপরে কিক মারছি, তখন তার উপরে আমরা কি করছি, ঘাত বল প্রয়োগ করছি। এবং সেই ঘাত বলটা প্রয়োগ করার ফলে আমাদের ফুটবলটার মধ্যে কি জানো হয়, আমাদের ফুটবলটার মধ্যে একটা বলের ঘাতের সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে, একটা বলের ঘাতের সৃষ্টি হয়। এবং সেই বলের ঘাতটার জন্যই ফুটবলটা আমাদের অনেক স্পিডে দৌড়তে থাকে। মাথার মধ্যে গেল কিছু? গেল না জানি। আবার বলছি, দেখো, আমাদের এই যে ঘাত বলটা আছে না, এই ঘাত বলকে বলা হয় পরিবর্তনশীল বল। কি বলা হয়? পরিবর্তনশীল বল। তাহলে আমাদের ঘাত বলকে কেন পরিবর্তনশীল বল বলা হয় সেটা বোঝো। ওকে, কি হয়, ঘাত বল হচ্ছে একটা পরিবর্তনশীল বল। কি করে? দেখো, আমাদের এটা হচ্ছে পা, ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল। তাহলে আমরা আমাদের পা দ্বারা যখন ফুটবলটার উপর বলটা প্রয়োগ করতে যাই, মানে আমাদের পা দ্বারা আমরা ফুটবলটার উপর যখন আমরা বলটা প্রয়োগ করি, বৃহৎ মানের বল, যাকে বলা হয় কি, ঘাত বল। তো বলতে পারি কি, আমরা আমাদের পা দ্বারা ফুটবলটার উপরে যে বলটা প্রয়োগ করছি, সেটা হচ্ছে ঘাত বল। আর এখানে বলতে পারি কি, আমাদের পা হচ্ছে একটা বস্তু আর ফুটবলটা হচ্ছে কি একটা বস্তু। মানে বলতে পারে কি, এই বস্তু আর এই বস্তুর মধ্যে, দুটো বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটাই হচ্ছে কি আমাদের ঘাত বল। ঠিক আছে, এই সংঘর্ষ অনেক বেশি সময় ধরে থাকে এভাবে, তাহলে বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের বলের ঘাত। আর সংঘর্ষ যদি খুবই অল্প সময়ের জন্য থাকে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ঘাত বল। তাহলে দেখো, আমাদের যখন এই বস্তু আর এই বস্তুটার সংঘর্ষ শুরু হয়, মানে একটা বস্তু আমাদের আরেকটা বস্তুর উপর যখন ঘাত বল প্রয়োগ করতে শুরু করে, তখন আমাদের এই বস্তুটা আর এই বস্তুর মধ্যে যে বিকৃতি, যে শেপের পরিবর্তন, চাপটা হবে কি নাই, যখন আমাদের এই বস্তুটা আর এই বস্তুটা আমাদের যখন কাছাকাছি আসবে, তখন অবশ্যই কি হবে, তাদের মধ্যে চাপটা হতে শুরু করবে। সেই চাপটা বলে শেপের পরিবর্তন। দেখো চাপটা হচ্ছে একটু করে, হুম, আচ্ছা, চাপটা হতে শুরু করছে, দেখো, তাহলে চাপটা অল্প হচ্ছে। তাহলে বিকৃতি যখন শুরু হচ্ছে, তখন কি হচ্ছে, যে দুটো বস্তুর মধ্যে শেপের পরিবর্তন হচ্ছে, মানে দুটো বস্তুর মধ্যে বিকৃতি অল্প, একদম অল্প, একদম একটু হয়, তখন আমাদের এই ঘাত বলের যে মান, সেটা কিন্তু অনেক কম হয়। এই ঘাত বলের মানটা কি হয়, সেটা খুবই কম থাকে, সব থেকে কম থাকে। এরপর যত বেশি আমাদের বিকৃতি শুরু হয় দুটা বস্তুর মধ্যে, যত বেশি আরো চ্যাপ্টা হয়, যত বেশি আর কি হবে, চ্যাপ্টা হবে, দুটো বস্তু একদম থ্যাপলা হয়ে যাবে। তো যত বেশি বিকৃতি শুরু হবে, বিকৃতি যখন সর্বোচ্চ হবে, সব থেকে বেশি এই দুটো বস্তুর মধ্যে বিকৃতি হবে, শেপের পরিবর্তন হবে, চ্যাপ্টা হবে, তখন কি বলতে পারি, আমাদের যে ঘাত বল তার মানটা সর্বোচ্চ হয়েছে, মানে তখন আমাদের ঘাত বলের মানটা সব থেকে হাই হয়ে গেছে। এরপর সম্পূর্ণ একদম বিকৃতি বা চ্যাপ্টা হওয়ার পরে আবার সে দুটো বস্তু কি হয়, ধীরে ধীরে প্যাশনে ফিরে যায়। মানে তখন আবার সেই দুটো বস্তুর বিকৃতি অল্প অল্প করে কিন্তু হেঁটে যায়। তখন আবার কি হয়, ঘাত বলের যে মান, সেটা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে যেতে পারছি, প্রথমে যখন আমাদের দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ শুরু হয়, বা একটা বস্তু অপর, তখন আরেকটা বস্তু, একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপরে আমাদের ঘাত বল প্রয়োগ করে, তখন সেই ঘাত বল প্রয়োগের শুরুতে আমাদের এই দুটো বস্তুর মধ্যে যে বিকৃতি, সেটা অল্প হয়, তখন আমাদের ঘাত বলের মানটা খুবই কম থাকে। এরপর যখন আমাদের এই দুটো বস্তুর মধ্যে বিকৃতি অনেক বেশি হয়, সেটার পরিবর্তন অনেক বেশি হয়, ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ হয়, তখন বলতে পারে কি আমাদের ঘাত বলের মানটা সর্বোচ্চ হয়। তারপর আবার যখন আমাদের ঘাত বলটা শেষের দিকে হয় বা শেষ হতে শুরু করে, তখন কি হয়, আবার সেই দুটো বস্তু সংঘর্ষ হওয়ার পর পিছনে ফিরে যায়। মানে তখন আবার সেই দুটো বস্তুর বিকৃতি ধীরে ধীরে কমতে থাকে, তখন কি বলতে পারি, ঘাত বলটাও আবার একটু একটু করে কমতে থাকে। মানে বলতে পারছে কি, প্রথমে কম ছিল ঘাত বল, তারপর বৃদ্ধি পেল, তারপর আবার কি হচ্ছে, কমে গেল। তাহলে কি হচ্ছে, আমাদের ঘাত বলটা কিন্তু পরিবর্তনশীল হয়ে চলেছে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম বলতে পারি। এই সম্পর্কে কোথাও যদি সমস্যা হয়, তো প্লিজ সেটা কমেন্টে জানাও। কারণ কি, পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র
তোমার জন্য একদম বাচ্চাদের মতো করে একদম সহজ করে বোঝালাম, তারপরে যদি প্রবলেম হয় তো ভাই ভাই প্রিন্স তাকে স্মরণ করো, প্রিন্স তাকে মনে করো, ওকে কখন মনে করবে, ঠিক কিনা? একদম দাদা। তাহলে কি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হচ্ছে, আমাদের যখন একটা বৃহৎ মানের বল একটা বস্তুর ওপর খুবই অল্প সময়ের জন্য বা একটু সময়ের জন্য ক্রিয়াশীল হয়, তখন সেই বলটাকে বলা হয় ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। এবং আমাদের ঘাত বল হচ্ছে একটা পরিবর্তনশীল বল, মানে ঘাত বলটা কি হয়, সবসময় কিন্তু পরিবর্তন হতে থাকে। দেখো শব্দে কম ছিল, কম হতে হতে বৃদ্ধি পাই পাই বাড়িয়ে গেল, একটু একটু বাড়ছে কমছে, মানে কি হচ্ছে, আমাদের ঘাত বল একটা পরিবর্তনশীল বল হয়। এটা আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম। তাহলে এবার আমাদের ঘাত বলের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেগুলোকে আমরা দেখবো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ঘাত বলের যে এক্সাম্পল সেগুলো একটু দেখে নিই। ওকে, দেখো ভাই, এক্সাম্পল নাম্বার 1 দেখো কি হয় আমাদের, এটা হচ্ছে কি একটা পেরেক। এবার আমরা সেই পেরেক বা একটা জলের উপর যখন বা একটা জলৈকে যখন আমরা দেয়ালে বিধি, তখন কি হয়, একটা জলৈকে আমরা হাতে নিই এবং সে একটা জলৈ বা একটা পেরেককে, পেরেক কি বলা হয়, পেরেক। তো এই পেরেকটাকে নেওয়ার পর আমরা হাতুড়ি দ্বারা যে বলটা প্রয়োগ করি, সেই হাতুড়ি দ্বারা আমরা যে বলটা প্রয়োগ করি সেই বলটা হচ্ছে একটা ঘাত বল। কারণ কি, আমরা হাতুড়ি দিয়ে একটা বৃহৎ মানের বল সে পেরেকটার অপরে খুবই অল্প সময়ের জন্য ক্রিয়া করছি। তাহলে কি হচ্ছে, আমরা আমাদের পেরেকটার উপরে হাতুড়ি দিয়ে একটা ঘাত বল বা একটা ইম্পালসিভ ফোর্স ক্রিয়া করছি। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। এবং আমরা আমাদের হাতুড়ি দ্বারা কি করছি, আমরা আমাদের হাতুড়ি দ্বারা, এটা হাতুড়ি হলো তো, হাতুড়ি হলো না এটা, আরে ইয়ার হাতুড়ি হচ্ছে না কি, এটা হলো হাতুড়ি। ওকে, তো আমরা আমাদের হাতুড়ি দ্বারা কি করছি, এই প্লেটের উপরে একটা ঘাত বল কি করছি, একটা ঘাত বল প্রয়োগ করছি। এবং সেই ঘাত বলটা প্রয়োগ করার ফলে আমাদের জলইটার বা আমাদের এই প্লেটটার উপর কি হয়, একটা বলের ঘাতের সৃষ্টি হয়। কি হয়, একটা বলের ঘাতের সৃষ্টি হয়। এবং সেই বলের ঘাতের জন্যই আমাদের এই পেরেকটা দেয়ালের মধ্যে ঢুকে যায়। বুঝতে পারলে তো? তাহলে কি হচ্ছে, আমাদের বলের যে ঘাত, আমাদের যে ঘাত বলটা আছে, আমরা হাতুড়ি দ্বারা একটা ঘাত বল প্রয়োগ করলাম এবং সেই ঘাত বলটার জন্য আমাদের জলইটার উপরে একটা বলের ঘাতের সৃষ্টি হলো। এবং সেই বলের ঘাতের জন্যই কিন্তু আমাদের ব্রেকটা আমাদের দেহের মধ্যে ঢুকে গেল। তাহলে কি বলতে পারি, আমাদের ঘাত বল যদি কারণ হয়, তাহলে আমাদের বলের ঘাত হচ্ছে কি, এই ঘাত বলের ফল। কি বলতে পারি, আমাদের ঘাত বল কারণ হলে আমাদের বলের ঘাত হচ্ছে ফল। সিম্পল ব্যাপার, ঠিক কিনা বস? ঠিক কিনা? মাথার মধ্যে লাগাও কি করে বলের ঘাতটা কাজ করছে। আমাদের দেয়ালটার উপরে জলইটা ঢুকছে, তো কিছু সময় ধরে ঢুকছে কি নাই, একটা বল প্রয়োগ করে ঢুকছে কি নাই জলইটা বা এই পেরেকটা, ঠিক আছে? এই পেরেককে বলা হয় পুরুলিয়া ভাষায় জলই। ওকে, ঠিক আছে। তাহলে কি, আমাদের এই পেরেকটা একটা বল নিয়ে কিছু সময় ধরে একটা বল প্রয়োগ করছে দেয়ালটার উপরে, তাই জন্য বলতে পারি কি, পেরেকটা আমাদের দেয়ালটার উপর যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে বলের ঘাত। এবং আমরা পেরেকটার উপরে আমাদের হাতুড়ি দিয়ে যে বলটা প্রয়োগ করছি বৃহৎ মানের বল, সেটা হচ্ছে কি আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তাহলে কি হচ্ছে, আমরা ইম্পালসিভ ফোর্স বা আমরা ঘাত বল যত বেশি প্রয়োগ করবো ততই বেশি কি হবে, আমাদের পেরেকটার মধ্যে বলের ঘাতের সৃষ্টি হবে। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কি দেখতে পাচ্ছি, তাহলে যখনই আমরা কোথাও ঘাত বল প্রয়োগ করি তখন সেখানে কি হয়, একটা বলের ঘাতেরও সৃষ্টি হয়। ঠিক আছে, ঠিক কিনা? একদম। তাহলে বলের ঘাত যেখানে, সরি, আমরা যেখানে ঘাত বল প্রয়োগ করব সেখানে আমাদের যে বস্তুর অপরে আমরা ঘাত বল প্রয়োগ করব সেই বস্তুটা একটা কি করে, বলের ঘাত অর্জন করে। এবং সেই বলের ঘাতের জন্য কিন্তু বস্তুটা গতিশীল হয়, দেহের মধ্যে ঢুকে যায়। ঠিক তো? বাস, তাহলে ये हो गया কি, আমাদের ঘাত বলে একটা এক্সাম্পল মান। তাহলে কি বলতে পারি, আমাদের ঘাত বল কি করে, বলের ঘাতের সৃষ্টি করে। যত বেশি ঘাত বল প্রয়োগ করব ততই আমাদের বস্তুর মধ্যে বলের ঘাতের সৃষ্টি হবে। তাহলে এক কথায় বলতে পারে কি, আমাদের ঘাত বল যদি কারণ হয় তাহলে আমাদের বলের ঘাত হচ্ছে কি, তার ফল। ওকে, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 2, ফুটবল খেলার সময়। তো ফুটবল খেলার সময় আমরা যে বলটা প্রয়োগ করি ফুটবলটার অপরে, সেটা হচ্ছে কি ফুটবল, এটা হচ্ছে পা।
তো আমরা আমাদের ফুটবলটার অপরে আমরা পা দ্বারা যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে আমাদের ঘাত বল, এবং সেই ঘাত বলটার জন্য ঘাত বলটা প্রয়োগ করার ফলে আমাদের ফুটবলটির মধ্যে একটা বলের ঘাতের সৃষ্টি হয়, এবং সেই বলের ঘাতের জন্যই কিন্তু ফুটবলটা আমাদের ছিটকে দূরে চলে যায়। সিম্পল ব্যাপার কিনা? নিশ্চয়ই সিম্পল ব্যাপার, কোথাও কোনো সমস্যা নেই, একদম ঠিক। আবার বলতে পারি, আমাদের যখন কোনো একটা লোক কিছু অপর থেকে লাফে নিচে পৃথিবীর মধ্যে ঝাঁপতে ভূপৃষ্ঠের মধ্যে, তখন ভূপৃষ্ঠ আমাদের লোকটার উপরে একটা ঘাত বল প্রয়োগ করে, এবং সেই ঘাত বলটা প্রয়োগ করার ফলে আমাদের ওই মানুষটা মধ্যে কি হয়, একটা বলের ঘাতের সৃষ্টি হয়, এবং সেই বলের ঘাতের জন্যই আমাদের বস্তুটা বা আমাদের মানুষটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠের উপরে কি হয়, স্থির অবস্থায় খুবই তাড়াতাড়ি আসতে পারে। আবার কি বললাম শোনো, আমাদের যখন একটা লক বা আমি যদি এখন অপর দিকে জাম্প করি, তাহলে যখন আমরা জাম্প করি অপর দিকে লাফাই, তো আমরা অপরে যাওয়ার পর নিচে যখন আসি, তখন আমরা কি হয়, ফট করে কিন্তু এমনি এমনি হয় না, কি হয়, স্থির হয়ে যায়। কেন স্থির হয়ে যায়? তার কারণটা হচ্ছে এটা, যে আমরা যখন আমাদের ভূপৃষ্ঠের উপর লাফ দিই বা জাম্প করি, তখন ভূপৃষ্ঠ আমাদের বডির উপরে একটা ঘাত বল প্রয়োগ করে, একটা কি, ইম্পালসিভ ফোর্স প্রয়োগ করে, এবং সেই ইম্পালসিভ ফোর্স বা ঘাত বলটার কারণে প্রয়োগের ফলে কারণে আমাদের ফল হিসাবে আমাদের মানুষটার আমার মধ্যে কি হয়, আমাদের বডির মধ্যে, আমাদের শরীরের মধ্যে একটা কি হয়, বলের ঘাত সৃষ্টি হয়, এবং সেই বলের ঘাতের জন্য কিন্তু আমরা ভূপৃষ্ঠের উপরে খুবই তাড়াতাড়ি স্থির অবস্থায় আসতে পারি। যদি এই সম্পর্কে আর জানতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট আমাকে জানাবে, ওকে? চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে তো? চলো দাদা, তাহলে আমাদের এখানে বলতে পারি কি, বলের ঘাত আর ঘাত বলের যে পার্থক্য সেটাও আমরা আশা করি বুঝতে পেরেছি। কোথাও কোনো সমস্যা আছে? না, কোথাও কোনো সমস্যা নেই। আরে একটা কথা, আমাদের কি হয়, আমাদের যে রয়েছে বলের ঘাত, সেই বলের ঘাত কি হয়, সেই বলের ঘাত আমাদের কোনো একটা বস্তুর ওপর কিছু সময় ধরে ক্রিয়া করে, এবং কিছু সময় ধরে আমাদের বলের ঘাত প্রয়োগ করে কি হচ্ছে, আমাদের একটা বস্তুর ওপর আমাদের বলের ঘাত কিছু সময় ধরে ক্রিয়া করে এবং তার মধ্যে ত্বরণ সৃষ্টি করে, কিন্তু আমাদের ঘাত ফল একটা বস্তুর ওপর খুবই অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য ক্রিয়া করে, সেটা বৃহৎ মানের ফল। তার জন্য কি হয়, আমাদের বস্তুর মধ্যে একটা বৃহৎ পরিমাণের কি হয়, ত্বরণ সৃষ্টি হয়। ওকে, তাহলে ঘাত বলের ক্রিয়ায় কোন বস্তু অল্প সময়ের জন্য বৃহৎ ত্বরণ লাভ করে, অপরদিকে বলের ঘাতের প্রভাবে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। কি হয়, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে আমাদের এই বলের ঘাতের প্রভাবে, এবং আমাদের এই ঘাত বলের ক্রিয়ায় কোন বস্তুর উপর কি হয়, একটা বৃহৎ পরিমাণে একটা ত্বরণ সৃষ্টি হয়, ঠিক তো? বাস, তাহলে এই ছিল আমাদের বলের ঘাত এবং ঘাত ফল। যেহেতু আমরা বলের ঘাত সম্পর্কে কালকে জেনেছিলাম, তাই আর বেশি কথা বলছি না, সেই সম্পর্কে আমরা ভালো করে জানি। আর আমরা এখন কি, তাহলে যদি তোমরা, আমরা যখন জানি আর বলের ঘাত কি, তাহলে বলের ঘাত যখন জানতে পারলাম, তখন আমাদের ঘাত ফলটা কি কোনো মানে বিশেষ কোনো না, তাহলে ঘাত ফলটা আরো ইজি, আরামসে বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই, না কোথাও কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে চলো এরপরে আমরা চলে যাই আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্রে। কোথায়? নিউটনের তৃতীয় গতি সূত্রে। আরে यार, নিউটনের এই ক্লাসের মধ্যে কি বিরক্তিকর সৃষ্টি হচ্ছে? যদি বিরক্ত লাগে তো প্লিজ यार কমেন্ট আমাকে জানাও, কারণ যাতে পরে ক্লাসটা আর বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি ধ্যান রাখবো, তাই চিন্তার কোনো কারণ নেই। ওকে, তাহলে কি হচ্ছে, পরে ক্লাসটা আমাদের বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য বলছি, যদি আমাদের ক্লাসের মধ্যে বিরক্ত লাগে বা বেশি মজা না লাগে তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসটা আরো বেশি মজাদার, আরো বেশি ফানি হয়, আরো বেশি সহজ হয়, সেই সম্পর্কে আমরা খেয়াল রাখবো। ওকে, চলো তাহলে কি, নিউটনের তৃতীয় গতি সূত্র, যে সম্পর্কে আমরা সবাই জানি, এভরি অ্যাকশন দ্যাট ইজ ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন। সরি, আমরা তো বাংলায় পড়ছি। ওকে দেখো ভাই, কি হচ্ছে, আমরা সবাই জানি আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্র বলছে, কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি,
তাহলে সেই বস্তুটাও আমাদের উপরে একটা বল প্রয়োগ করবে। যদি আমাদের বলটা ক্রিয়া হয় তাহলে বস্তু দ্বারা যে বলটা আমাদের উপর ক্রিয়া করবে সেটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া। ওকে, কি বলতে পারি, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে কিনা, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে যখন কোনো একটা বস্তুর উপর আমরা ক্রিয়া করি বা যখন আমরা কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করি তখন সেই বস্তুটা একটা বিপরীত ক্রিয়া সমান এবং একটা বিপরীত প্রতিক্রিয়া বল আমাদের উপর করে। বুঝতে পারলে কিনা, মাথার মধ্যে গেল কিনা? যদি সমস্যা হয় তো চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ করে বুঝবো। ঠিক আছে, একদম সহজ করে বুঝবো। তাহলে একটা কথা বলে নি, যদি এখন পর্যন্ত ক্লাসের মধ্যে কোথাও সমস্যা হয় তাহলে নোটস করো আর তোমরা কমেন্ট আমাকে জানাও এক্ষুনি। ঠিক আছে, বিনা কিছু চিন্তায়। ওকে, ঠিক কিনা? চলো তাহলে এরপর কি নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে আমরা আসছি। তাহলে কি আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মনে করা যাক আমাদের কাছে দুটি বস্তু আছে, এ একটা বস্তু এবং আরেকটা বি বস্তু। তাহলে এ এবং বি দুটা বস্তু আমরা নিয়েছি এবং এই দুটো বস্তু পরস্পরের সঙ্গে সংস্পর্শে আছে বা কিছুটা দূরে অবস্থিত আছে, মানে দেখতে দূরে অবস্থিত আছে। ওকে, তাহলে কি মনে করা যাক আমরা দুটা বস্তু নিয়েছি, একটা এ বস্তু, একটা হচ্ছে আমাদের বি বস্তু। ঠিক আছে কিনা, এবং সেই দুটো বস্তু আমাদের পরস্পর থেকে কিছু দূরে অবস্থিত আছে। এরপর যদি আমাদের এই বস্তুটা আমাদের বি বস্তুর অপরে একটা এফ এ বি বল প্রয়োগ করে, তাহলে কি বলতে পারি আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে যদি আমাদের একটা বস্তু অন্য একটা বস্তুর উপরে কিরে অন্য একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে তাহলে ওই বস্তুটাও অন্য বস্তুটাও আমাদের এই বস্তুর উপরে সমান এবং একটা বিপরীত বল প্রয়োগ করবে, যাকে বলা হয় কি প্রতিক্রিয়া বল। তাহলে কি বলতে পারছি আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বলতে পারি যদি আমরা এখানে দুটি বস্তু এ একটা বস্তু এবং আরেকটা বস্তু বি নিই এবং ওইটা বস্তু যদি পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থিত থাকে, এরপর আমাদের এ বস্তুটা আমাদের বি বস্তুটার উপর যদি একটা বল প্রয়োগ করে এফ এ বি, তাহলে আমাদের বি বস্তুটাও এই এ বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করবে এবং সেই বলটা যদি আমরা বলি আমাদের এফ ভি এ, তাহলে বলতে পারি কি আমাদের এফ এ বি সমান কিন্তু বিপরীত, এই জন্য মাইনাস দিচ্ছি। ঠিক আছে, এফ ভি এ। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমাদের এ বস্তুটা আমাদের বি বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলো যেটা হচ্ছে আমাদের এফ এ বি, এবং আমাদের এ বস্তুটা যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করলো তখন আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বলতে পারি যে আমাদের বি বস্তুটা আমাদের এ বস্তুটার উপরে সমান এবং একটা বিপরীত বল প্রয়োগ করবে। তো কি হচ্ছে বলতে পারি কি আমাদের এফ 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 এ বি এবং এফ ভি এই দুটো বল পরস্পর সমান কিন্তু বিপরীত, কিন্তু বিপরীত বলের জন্য আমরা কি করেছি আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তাহলে কি মাইনাস চিহ্ন আসছে যাতে বলটা বিপরীত সেটা বুঝতে পারে তার জন্য আমরা কি করেছি মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করেছি। ওকে, ঠিক কিনা? একদম দাদা। তাহলে আবার বলছি নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে কি করেছি আমরা এখানে দুটো বস্তু নিয়েছি, একটা এ একটা বি বস্তু। তাহলে আমাদের এ বস্তুটা আমাদের বি বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে আমাদের বি বস্তুটাও আমাদের এ বস্তুর অপরে সমান এবং একটি বিপরীত বল প্রয়োগ করবে। মানে বলতে পারে কি আমাদের এফ এ বি এবং এফ বি এই দুটো বল পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, আর বিপরীত বোঝার জন্য কিন্তু আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তো বাস এই বুঝে গেলাম, মানে খেলা খতম। কি তাহলে এখানে যদি বলা হয় আমাদের এ বস্তুটি আমাদের বি বস্তুটির অপরে যে বলটা প্রয়োগ করলো সেই বলটা যদি আমরা বলি ক্রিয়া, তাহলে আমাদের বি বস্তুটা আমাদের এ বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করলো সেই বলটা হবে কি আমাদের প্রতিক্রিয়া বল। কি বলা হয় এটাকে? প্রতিক্রিয়া। এটা মাথার মধ্যে রাখবে। তাহলে কি যখনই আমরা দুটো বস্তু নিচ্ছি, একটা বস্তু এ একটা বস্তু,
এবার আমাদের এ আর বি, তো যদি আমাদের এ বস্তুটা আমাদের বি বস্তুটার উপর একটা বল প্রয়োগ করে এক, তাহলে আমাদের বি বস্তুটাও আমাদের এ বস্তুটার উপর একটা বিপরীত এবং সমান এক বল প্রয়োগ করবে। তাহলে বলতে পারি কি আমাদের এই বলটা আর এই বলটা সমান, আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্রের সাথে কিন্তু বিপরীতমুখী, তার জন্য আমরা মাইনাস চিহ্ন বসায় দেব। ওকে, ঠিক তো, একটা প্লাস একটা মাইনাস, তবে তো বিপরীত। হ্যাঁ, এই প্লাস হলে মাইনাস, এই মাইনাস হলে প্লাস, সিম্পল ব্যাপার, ঠিক তো। বাস, তাহলে এই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্র আমরা শিখে গেছি। তাহলে কি যদি আমাদের এই বস্তুটা আমাদের বি বস্তুর উপর যে বলটা প্রয়োগ করলো, সেই বলটাকে যদি বলা হয় ক্রিয়া, তাহলে আমাদের বি বস্তুটা আমাদের এই বস্তুটার উপরে যে সমান এবং বিপরীত বলটা প্রয়োগ করছে, সেই বলটাকে বলতে পারি কি আমাদের প্রতিক্রিয়া। ওকে, ওকে, তাহলে কি বলতে পারি, যখনই যদি আমরা আমাদের দেয়ালটার উপরে আমরা আঙ্গুল দ্বারা একটা বল প্রয়োগ করি, তাহলে আমি আমাদের বোর্ডটার উপরে একটা বল প্রয়োগ করলাম, তো আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা আমার যদি ক্রিয়া হয়, তাহলে আমার অপরও কিন্তু এই বোর্ডটা একটা বল প্রয়োগ করছে, সেটাকে বলা হয় কি প্রতিক্রিয়া বল, সেটা কি হচ্ছে সমান এবং বিপরীতমুখী। তাহলে কি আমি আমি যত পরিমাণে বল আমাদের বোর্ডটার উপরে ক্রিয়া করলাম, ঠিক ততটাই সমান পরিমাণের বল আমার উপরে এই বোর্ডটা ক্রিয়া করলো, এবং সেটা বিপরীত দিকে, আমি ওই দিকে ক্রিয়া করলাম ওই অভিমুখে, এবং আমার এই অভিমুখে ক্রিয়া করলো, তাহলে কি বিপরীত অভিমুখে, তাহলে কি বলতে নিউটনের এটা হচ্ছে গতিসূত্র। ওকে, কি হচ্ছে এটা নিউটনের এটা তৃতীয় গতিসূত্রের একটা এক্সাম্পল বলতে পারি, ঠিক কিনা? একদম দাদা। তাহলে আর কোনো ব্যাপার এখানে নেই, কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে শিখে ফেলেছি। তাহলে কি যখন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে, তখন ওই বস্তুটাও আমাদের আরেকটা বস্তুর উপরে কি করে বল প্রয়োগ করে, সেম আর বিপরীত। কি হচ্ছে আমাদের এ বস্তু আমাদের বি বস্তুর উপরে একটা যদি বল প্রয়োগ করে, তাহলে আমাদের বি বস্তুটাও আমাদের এ বস্তুটার উপরে একটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেই বলটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া। যদি এটা আমাদের বি এর উপরে যে প্রয়োগ করেছে সেই বলটা যদি ক্রিয়া বলতে পারি, তাহলে আমাদের বিটা আমাদের এর উপরে যে প্রয়োগ করছে সেটা বলতে পারি কি আমাদের প্রতিক্রিয়া বল। আবার যদি আমাদের বি বস্তুটা আমাদের এ বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করেছে সেটা যদি বলি আমাদের ক্রিয়া, তাহলে আমাদের বিটা, তাহলে আমাদের এ বস্তুটা আমাদের বিটার উপরে যে প্রয়োগ করছে সেটা বলতে পারি কিন্তু প্রতিক্রিয়া বল। আশা করি আমার মাথার মধ্যে গুলাই গেল, কি আরে ভাই একদম সিম্পল জিনিস, কি বললাম। তাহলে কি আমি যদি বোর্ডটার উপরে একটা বল প্রয়োগ করি, তাহলে এটা হচ্ছে ক্রিয়া, তাহলে আমাদের বোর্ডটাও আমার উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, এবং সেই ক্রিয়া আর প্রতিক্রিয়া যদি বল সমান আর বিপরীত হয়, ठीक तो बस हो गया न्यूटन का सूत्र। न्यूटन का थर्ड सूत्रों का कंप्लीट हम लोग कर लिया है। ओके, হিন্দি বলতে ঠিক করে পাচ্ছি না, আরে এটা তো সমস্যা। ওকে, বাদ দাও। ওকে, ঠিক আছে, বাদ দাও। তাহলে কি বলতে পারি আমাদের ক্রিয়া, কি বলতে পারি এখানে আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি বল, কি একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া, এই ক্রিয়া ও প্রতিক্রিয়া কি বলতে পারি আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া এই দুটা বল সব জায়গায় কিন্তু জোড়ায় থাকে, মানে আমাদের যেখানে একটা বস্তুর উপরে ক্রিয়া করা হবে সেখানে প্রতিক্রিয়া থাকবে, কি ক্রিয়া আছে মানে প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে মানে ক্রিয়া আছে, মানে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে বলটা প্রয়োগ করি না কেন সেখানে আমাদের দুটা বল পাওয়া যাবে, একটা হচ্ছে ক্রিয়া একটা হচ্ছে প্রতিক্রিয়া। এটা মাথার মধ্যে সেট করে নাও। তাহলে কি আমাদের এই যে রয়েছে আমাদের এফ এ বি যে বলটা, এই এফ এ বলকে যদি ক্রিয়া বলা হয়, তবে আমাদের এফ বি এ যে বল সেটা বলা হচ্ছে প্রতিক্রিয়া বল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটি সর্বদাই জোড়ায় জোড়ায় উপস্থিত থাকে। প্রকৃতিতে একটি মাত্র বিচ্ছিন্ন বলে কোনো অস্তিত্ব নাই। কি হচ্ছে প্রকৃতিতে আমাদের একটি মাত্র বিচ্ছিন্ন বলের কিন্তু কোনো অস্তিত্ব নেই, যেখানেই আমরা বল প্রয়োগ করবো সেখানে দুটি বল পাবো, একটা হচ্ছে ক্রিয়া একটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, যদি আমরা এখানে একটা বল প্রয়োগ করে আমাদের মার্কারটাকে তুলি, তাহলে আমি যে পরিমাণ বল আমি মার্কারটার প্রয়োগ করেছি আর তুলেছি, সেই সেম পরিমাণ বল আমাদের মার্কারটাও আমাদের হাতের উপর প্রয়োগ করছে, ঠিক আছে, সেটা বিপরীতমুখী। তাহলে কি বলতে পারি আমি আমি আমার হাত দ্বারা যে বলটা মার্কারটার উপর প্রয়োগ করছি সেটা হচ্ছে ক্রিয়া, তাহলে মার্কারটা আমার উপরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, সেটা সমান বিপরীতমুখী হচ্ছে, ঠিক তো। বাস, সিম্পল, খালা শেষ। তাহলে চলো আমাদের বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানা যাক। ওকে, কি বিভিন্ন প্রকারের ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্পর্কে এবার আমরা জানবো, সেটা অনেক সহজে। ওকে, কি কি হচ্ছে দেখো,
কি কি হচ্ছে দেখো। আর এটা জানাও যে এখানে সমস্যা হলো নাকি, যদি এখানে সমস্যা হয় তো জানাবি। আর আমি তো আর দেখতে পাচ্ছি না, তোমরা কমেন্ট যেমন করবে। যদি বলো দাদা কমেন্ট একটু কম করে কথা বলো না, একটু কম করে কথা বলো, ঠিক আছে, অত বুঝতে চাই না, তাহলে আমি নাই বুঝাবো ইয়ার। ওকে, তোমরা কমেন্ট তো করো, তোমরা যেমনটাই চাও আমি তেমনটাই দিব, তোমরা কমেন্ট করো তো আমাকে। ওকে, ঠিক আছে, चलिए देखते हैं फिर क्या होता है। ओके, क्या होता है फिर, তাহলে কি হচ্ছে, বিভিন্ন প্রকারের, वेट 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 हम लोग मार्का चिपका लेते हैं। ओके, ये वाला आता है, राइट। বিভিন্ন প্রকারের ক্রিয়া ও প্রতিক্রিয়া, আজ বাদ দাও, ক্রিয়া প্রতিক্রিয়া, বিভিন্ন ক্রিয়ারে বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া। ওকে, বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া এই সম্পর্কে বলছো। নাম্বার ওয়ান তো আছে আমাদের কে, আরে ঘাত বা থ্রাস্ট। কি, ঘাত বা থ্রাস্ট, ঘাত বা থ্রাস্ট। নাম্বার ওয়ান হচ্ছে কি, ঘাত বা থ্রাস্ট। এই ঘাত বা থ্রাস্ট কি সেই সম্পর্কে বলছো। দেখো ভাই, মনে করো এটা হচ্ছে আমাদের টেবিল, এবং আমরা একটা টেবিলের উপরে যখন আমরা একটা কাঠের ব্লক রেখে দিই, এটা হচ্ছে কাঠের ব্লক, ঠিক আছে। আমরা করেছি একটা টেবিল নিয়েছি, এবং সেই টেবিলটার উপরে আমরা একটা কাঠের ব্লক রেখে দিয়েছি। তাহলে আমাদের এই টেবিলটার উপরে আমাদের কাঠের ব্লকটার নিজের অজরের জন্য অবশ্যই নিম্নমুখী একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে কিনা, নিশ্চয় করবে, একদম ঠিক। তাহলে যখনই আমাদের এই কাঠের ব্লকটা টেবিলটার উপরে একটা নিম্নমুখী নিচের দিকে বল প্রয়োগ করবে, তখন আমাদের এই টেবিলটাও কি হবে, আমাদের নিউটনের তৃতীয় গতির অনুসারে কি হবে, আমাদের টেবিলটাও কি হচ্ছে, আমাদের উপর দিকে, আমাদের ঊর্ধ্বমুখী একটা বিপরীতমুখী একটা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে, সেটা কি এই বলটা সমানই হবে, ঠিক আছে কিনা, একদম ঠিক। তাহলে কি বলতে পারি, আমাদের কাঠের ব্লকটা আমাদের টেবিলটার উপরে যে বলটা প্রয়োগ করছে তার ওজনের জন্য, সেটা যদি আমাদের ক্রিয়া হয়, তাহলে আমাদের টেবিলটাও সেই ব্লকটির উপরে ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করছে সেটা কি সমান ও বিপরীত হবে আমাদের কাঠের ব্লকটা যে বল তার, ঠিক আছে। তাহলে কি বলতে পারি, আমাদের আমাদের টেবিলটা আমাদের কাঠের ব্লকটা যে প্রয়োগ করছে সেটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, ঠিক তো, স্পিডে বললাম কি, স্পিডে বলা क्या, আরে আবার বলছি চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখো, আমরা যদি কি, আমরা যদি একটা টেবিল নিই এবং সেই টেবিলটার উপর যখন আমরা একটা কাঠের ব্লক রেখে দিই, তাহলে সেই কাঠের ব্লকটা নিচের অজরের জন্য আমাদের টেবিলটার উপরে নিম্নমুখী একটা বল প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে আমাদের টেবিলটাও আমাদের কাঠের ব্লকটার অপরে ঊর্ধ্বমুখী একটা সমান আর বিপরীত বল প্রয়োগ করবে। তাহলে কি বলতে পারি, আমাদের কাঠের ব্লকটা আমাদের টেবিলটার উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কি, যদি ক্রিয়া হয় তাহলে আমাদের টেবিলটা কাঠের ব্লকটার অপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হবে কি আমাদের প্রতিক্রিয়া বল। মাইকটা না অফ হয়ে যায়। ওকে, কি বলতে পারি, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, নিশ্চয় বলতে পারি কিনা, একদম। তাহলে এই যে এই ধরনের ক্রিয়া ও প্রতিক্রিয়া যে বল, এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বলকে বলা হয় ঘাত বল বা থ্রাস্ট, আর কিছুই নয়, বুঝতে পারলে। তাহলে ব্লকটি দ্বারা প্রযুক্ত নিম্নমুখী বলকে ক্রিয়া বললে, টেবিল দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলটিকে বলা হয় প্রতিক্রিয়া। এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় ঘাত বা থ্রাস্ট, ঘাত বা থ্রাস্ট বলা হয়। ওকে, বুঝতে পারলে তো, কিরে বুঝতে পারলে তো, মাথা মধ্যে গেল কিনা, আমার বলছে এটাই শেষ। তাহলে কি বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কিনা, যখন আমরা একটা টেবিল নিই এবং সেই টেবিলটার উপর যখনই আমরা একটা কাঠের ব্লক রেখে দিই, তাহলে সেই কাঠের ব্লকটার একটা নিজস্ব ওজন আছে, এবং সেই ওজনটার জন্য সে টেবিলটার উপরে একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে, এবং যখনই আমাদের কাঠের ব্লকটা নিম্নমুখী বল প্রয়োগ করবে আমাদের টেবিলটার অপরে, তখন আমাদের টেবিলটাও কিন্তু আমাদের কাঠের ব্লকটার অপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, সেটা কি হবে, আমাদের এই বলটা সমান আর বিপরীত হবে, ঠিক কিনা। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের কাঠের ব্লকটা যে বলটা নিজের ওজনের জন্য টেবিলটার উপর প্রয়োগ করছে, সেটা যদি ক্রিয়া হয় তাহলে আমাদের টেবিলটা আমাদের কাঠের ব্লকটার উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হবে কি আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে এই প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় কি ঘাত বা থ্রাস্ট, এটা মাথার মধ্যে রাখবে। ওকে,
2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে টান বা টেনশন। কি? টান বা টেনশন। তাহলে টান কাকে বলা হয়? দেখো, আমাদের একটা একটা নির্দিষ্ট একটা স্থির জায়গায় যদি আমরা একটা দড়ি বা একটা সুতো বেঁধে দিই, ওকে, কি হচ্ছে একটা দড়ি বা একটা সুতো বেঁধে যদি আমরা সেই সুতোটির নিচে একটা ভারী কোনো একটা বস্তু বেঁধে দিই, ঠিক আছে, করেছি। আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটা সুতো বা একটা দড়ি নিয়েছি এবং সেই সুতো বা দড়িটার অপরের যে অংশ সেটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে দিয়েছি এবং আমরা সেই সুতো বা দড়িটার নিচে একটা ভারী বস্তু বেঁধে দিয়েছি। তাহলে সেই ভারী বস্তুটা তার নিজের ওজনের জন্য অবশ্যই নিম্নমুখী নিচের দিকে আমাদের রশিটার নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে যখনই আমাদের এই ভারী বস্তুটা নিম্নমুখী একটা বল প্রয়োগ করছে, রশ্মিটার নিম্নমুখী একটা বল প্রয়োগ করছে, তাহলে অবশ্যই আমাদের দড়িটাও বা এই সুতোটাও কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী, আমাদের এই পোলটার সমান এবং বিপরীত একটা বল প্রয়োগ করবে এই দড়িটা। তাহলে দড়িটা কি বলা হয়? আর দড়িটা এই যে বলটা প্রয়োগ করছে সেটাকে যদি বলা হয় এফ মাইনাস এফ, তাহলে কি বলতে পারি? আমাদের আমাদের একটা নির্দিষ্ট স্থানে আমরা একটা দড়ি বা একটা সুতোর অপর অংশ বেঁধে দিয়েছি এবং সেই সুতোর নিচের যে অংশ সেখানে আমরা একটা ভারী বস্তু বেঁধে দিয়েছি এবং সেই ভারী বস্তুটার নিচের ওজনের জন্য সে নিচের দিকে একটা বল প্রয়োগ করবে এবং যখন এই বস্তুটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে তখনই অবশ্যই আমাদের সুতরাং কিন্তু আমাদের কি সমান এবং বিপরীত একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তাহলে আমাদের এই বস্তু দ্বারা নিচের দিকে যে বলটা প্রয়োগ করছে সেই বলটা যদি ক্রিয়া হয় তাহলে আমাদের দড়ি বা সুতো দ্বারা অপর দিকে যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বলকে বলা হয় কি? সূত্রটার সূত্রটা বলা হয় টান বা টেনশন। কি বলা হয়? টান বা টেনশন। ওকে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, এতে চাপের কোনো ব্যাপার নাই। ওকে, ঠিক তো? বাস, তাহলে এটা হচ্ছে কি আমাদের টান বা টেনশন। তাহলে তার উপরে তাহলে একটি তার বা সুতো বা একটা দড়ির, ঠিক আছে, অপরের প্রান্তকে একটি স্থির জায়গায় বেঁধে নিচের প্রান্তে একটি ভারী বস্তু ঝুলিয়ে দিলে বস্তুর নিজের অচনের জন্য তারটির উপর একটি নিম্নমুখী বল প্রয়োগ করে, তারটিও একই সঙ্গে বস্তুটির অপর সমান ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে, যাকে তারের টান যাকে তারের টান বা সুতোর টান বলা হয় বা টেনশন বলা হয়। ঠিক আছে, এই উদাহরণে বস্তুর ওজনকে ক্রিয়া বললে তারের টান হচ্ছে কি? আমাদের প্রতিক্রিয়া বল। একদম সিম্পল জিনিস। ওকে, ঠিক আছে, ये तो हम लोग समझ गया। ওকে, এরপর কি আছে দেখি। এরপর বলছে কি, এরপর আছে আমাদের আরেকটা হচ্ছে ধাক্কা বা পুশ। কি? ধাক্কা। ধাক্কা বা পুশ। ধাক্কা কি? এটা দেখো, এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার খেলটা আছে। ওকে, ধাক্কা, ধাক্কা বা পুশ। দেখো, একটা পাথর রাখা আছে, এরপর সেই পাথরটার উপরে যদি আমরা আমাদের হাত দ্বারা বল প্রয়োগ করি বা ঠেলার চেষ্টা করি, একটা পাথর রাখা আছে, এবার সেই পাথরটাকে যদি আমরা আমরা ঠেলার চেষ্টা করি, আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করি বা পুশ করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে কি বলা হয়? যে আমরা আমাদের দিক থেকে আমরা পাথরটিকে নড়াবার জন্য যে বলটা প্রয়োগ করলাম সেই বলটা হচ্ছে ক্রিয়া। তাহলে যখনই আমরা ক্রিয়া করলাম তাহলে অবশ্যই পাথরটাও আমাদের উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হবে কি? আমাদের প্রতিক্রিয়া বল। সমান আর বিপরীত হবে বলটা, ঠিক আছে কিনা? একদম। তাহলে কি, আমরা একটি পাথরকে সরাতে চাইলে বা ঠেলতে চাইলে যখন আমরা হাত দিয়ে বল প্রয়োগ করি পাথরটার উপরে, তখন আমাদের বলটা যদি ক্রিয়া হয় তাহলে আমাদের পাথরটাও আমাদের উপরে একটা বল প্রয়োগ করে বিপরীত বা সমান আর বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে ওই বলটা হয় প্রতিক্রিয়া বল। আর আমাদের এই প্রকারের ক্রিয়া ও প্রতিক্রিয়াকে বলা হয় কি? ধাক্কা বা পুশ। ঠিক আছে, মানে কি, আমরা আমাদের এই পাথরের উপরে কি করছি? ধাক্কা দিচ্ছি বা পুশ করছি, এটাকে বলছে। যখনই আমরা পাথরটার উপরে বল প্রয়োগ করছি সেটা ক্রিয়া হয়, তাহলে পাত্রটাও আমাদের উপরে একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আর এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় কি? পুশ বা ধাক্কা। ওকে, এটাও মাথার মধ্যে আশা করি গেল। ঠিক আছে, 4 নম্বর কি? 4 নম্বর কি আছে? 4 নম্বর বলছে সংঘর্ষ। ওকে, কি? সংঘর্ষ। সংঘর্ষ বা ইম্প্যাক্ট বা কলিশন। সংঘর্ষ বা ইম্প্যাক্ট অর
কলিশন। ওকে, তো সংঘর্ষ বা ইম্প্যাক্ট বা কলিশন কি সেই সম্পর্কে বোঝো। মনে করো একটা গাড়ি আছে, ঠিক আছে, আবার সেই গাড়িটা প্রচন্ড স্পিডে আসছে। এবার সেই গাড়িটা এরপর একটা দেয়ালের মধ্যে যদি ধাক্কা দেয়, একটা দেয়ালকে মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবার ধাক্কা দেয়, তাহলে কি বলতে পারি আমাদের গাড়িটা আমাদের দেয়ালটার উপরে একটা বল প্রয়োগ করলো। আবার সেই বলটা যদি ক্রিয়া হয় তাহলে অবশ্যই আমাদের দেয়ালটাও কি করবে আমাদের গাড়িটার অপরে একটা বল প্রয়োগ করে, ঠিক আছে, সেটা হবে কি প্রতিক্রিয়া। আর এগুলাকে বলা হয় কি, এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় সংঘর্ষ বা ইম্প্যাক্ট অর কলিশন। কি হচ্ছে দেখো, আবার বলছি, কি হচ্ছে আমাদের একটা গাড়ি যখন একটা দেয়ালের উপরে বজর দেয় তখন সেই দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয়, সেই দেয়ালটা ভেঙে পড়ে। কেন? কারণ আমাদের গাড়িটা ওই দেয়ালটার উপরে একটা বল প্রয়োগ করে, যেটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার ফলে আমাদের দেয়ালটাও আমাদের গাড়িটার উপরে একটা বল প্রয়োগ করে বিপরীত এবং সমান, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এবং সেই প্রতিক্রিয়া বলের জন্য আমাদের কি হয়, গাড়িটাও কিন্তু ভাঙচুর হয়, গাড়িটা কিন্তু ভেঙে যায়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি আমাদের এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বলকে বলতে পারি কি আমরা আমাদের সংঘর্ষ বা ইম্প্যাক্ট অর কলিশন। আশা করি গেল মাথায়। ওকে, ঠিক আছে। 5 নম্বর কি, 5 নম্বর কি বলছে দেখো, আকর্ষণ। আকর্ষণ বা অ্যাট্রাকশন। আচ্ছা দেখো, আকর্ষণ বা অ্যাট্রাকশন এটাও কি, এটাও হচ্ছে আমাদের একটা ক্রিয়া প্রতিক্রিয়া এক্সাম্পল। কি রে, আকর্ষণ। যদি আমরা একটা চুম্বক নিই, ঠিক আছে, এবং সেই চুম্বকটার কাছে আমরা যদি একটা লোহার দণ্ড নিয়ে যাই, তাহলে কি করবে আমাদের চুম্বকটা আমাদের লোহার দণ্ডকে নিজের দিকে টানবে। টানবে কিনা? নিশ্চয় টানবে। তাহলে আমরা বলতে পারি কি আমাদের চুম্বকটা আমাদের লোহাটাকে নিজের দিকে টানছে, মানে কি আমাদের লোহার উপরে একটা বল প্রয়োগ করছে, আকর্ষণ বল। এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া। ঠিক তেমনি আমাদের লোহাটাও তো আমাদের চুম্বকটাকে নিচের দিকে টানবে প্রতিক্রিয়া বল হিসাবে। নিশ্চয় দাদা, তাহলে কি বলতে পারি আমাদের চুম্বকটা লোহার উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা লোহাকে নিচের দিকে টানছে, সেটা যদি আমাদের ক্রিয়া হয় তাহলে আমাদের লোহাটাও আমাদের চুম্বকটাকে নিচের দিকে টানছে। এটা হবে কি আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের এই প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া বলতে বলতে পারি কি আকর্ষণ বা অ্যাট্রাকশন। কি হবে? আর বলতে পারছি কি যখনই আমাদের আকর্ষণ বা আমাদের মিউচুয়াল অ্যাট্রাকশন বা আমাদের বস্তুগুলির মধ্যে আকর্ষণ হয় তখন সে দুটো বস্তু পরস্পর কি হয় কাছাকাছি সরে আসে বা সরে আসার চেষ্টা করে। ঠিক কি তো? ঠিক কি না? একদম ঠিক। এটাই হচ্ছে আমাদের আকর্ষণ বা অ্যাট্রাকশন। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, প্রতিক্রিয়া আর ক্রিয়া আছে। ওকে, ঠিক। এরপর 6 নম্বর, 6 নম্বর কি দেওয়া আছে? 6 নম্বর দেওয়া আছে আমাদের বিকর্ষণ বা রিপালশন। তো সেম জিনিস, যখন আমরা এই একটা চুম্বক নিলাম আর এই একটা চুম্বক নিলাম, তো যখনই আমরা আমাদের দুটো চুম্বকের এন্ড মেরু আর এন্ড মেরুকে পরস্পরের সামনে নিয়ে আসি তখন দেখা যায় যে আমাদের এই দুটো বস্তু পরস্পরকে কি করে বিকর্ষণ করে, রিপালশন করে দেয়, পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তাহলে এটা কেন হয় দেখো, আমাদের এই চুম্বকটা, আমাদের এই চুম্বকটা কি করে, আমাদের এই চুম্বক বা এই চুম্বক বা আমাদের দুটো চুম্বক নিয়েছি, আবার সেই দুটো চুম্বকের লিখে দিই, ঠিক আছে, বিকর্ষণ বা রিপালশন। ওকে, তো এই দুটো চুম্বকের যখন উত্তর মেরু আমরা পরস্পর কাছে নিয়ে আসি তখন আমাদের কি হয়, এই বস্তুটা এই বস্তুটাকে ছিটকে দেয়। মানে বলতে পারি কি আমাদের এই চুম্বকটা এই চুম্বকটার উপর একটা বল প্রয়োগ করে, সেই বল যদি ক্রিয়া হয় তাহলে আমাদের এই চুম্বকটা আমাদের এই চুম্বকটার উপরে একটা বল প্রয়োগ করে বিপরীত ও সমান। এটা হবে কি প্রতিক্রিয়া। তাহলে কি হচ্ছে, এটা বলা হয় বিকর্ষণ বা আমাদের রিপালশন। তাহলে কি বলবো, বিকর্ষণ বা রিপালশন কিন্তু আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ারই একটা রূপ। ওকে, ঠিক তো, বাস, খেলা খতম। এরপর আরেকটা আছে ঘর্ষণ বা ফ্রিকশন, যে সম্পর্কে আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তাহলে এখন আমরা ঘর্ষণ বা ফ্রিকশন কি সেই সম্পর্কে দুটো কথা বলতেই পারি নিশ্চয়ই। আরে দাদা একদম একদম। ওকে, তাহলে কি ঘর্ষণ বা ফ্রিকশন। ওকে ওকে, তাহলে ঘর্ষণ কি, ঘর্ষণ কি, ঘর্ষণ কি রে দেখো, মনে করো একটা জায়গা আছে, আবার সেই জায়গার উপরে যদি আমরা একটা বস্তু রাখি, একটা মানে জাস্ট একটা তল, আবার সেই তলটার উপরে আমরা একটা বস্তু রেখেছি। এরপর বস্তুটা আমাদের তলটার সংস্পর্শ থাকাকালীন যদি আমরা এটাকে এদিকে আগের দিকে টানি তাহলে কি হবে, আমাদের এই বস্তুটা আমাদের তলটার উপরে কি করবে, একটা ঘর্ষণ করবে।
তাহলে ঘর্ষণের ফলে কি হবে, আমাদের কি হবে, এই বস্তুটা আমাদের তলটার উপর একটা বল প্রয়োগ করবে, এবং এই তলটাও কিন্তু তার জন্য আমাদের বস্তুর উপর একটা এইদিকে বল প্রয়োগ করবে। আবার বলছি, আমাদের এই তলটার উপরে যখন আমরা একটা বস্তু রাখি, তখন সেই বস্তুটার উপর আমরা যদি সেই বস্তুটাকে যদি আমরা তল বরাবর সামনের দিকে টানি, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল, সরি ক্রিয়া বল। এবং এই ক্রিয়ার ফলে আমাদের তলটাও কিন্তু আমাদের এই বস্তুটার উপরে পেছন দিকে একটা বিপরীত এবং সমান বল প্রয়োগ করবে। এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশন, যে সম্পর্কে আমরা ভালো করে জানবো পরের চ্যাপ্টারে, সেটাও আরো বেশি মজার সাথে। আশা করি এতটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি, ঠিক আছে? একদম সহজ করে বললাম, একদম মজার সাথে বললাম। এরপরও যদি কোথাও সমস্যা থাকে প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাবে, ওকে? চিন্তার কোনো কারণ নেই। আর একটু আছে, আর একটু জানবো, তবে কিন্তু আমাদের ক্লাসগুলো পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? ক্লাসটা পুরো শেষ হয়ে যাবে, আর একটু জানবো, ঠিক আছে? তো একদম সহজ জিনিস। তাহলে আশা করি কি আমাদের ঘর্ষণ ও ফ্রিকশন কি সেই সম্পর্ক মাথার মধ্যে কিছু প্রবেশ করলো, তাহলে কি আমাদের বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে ঘাত বা থ্রাস্ট, যে সম্পর্কে জানলাম, টান বা টেনশন এই সম্পর্কে জানলাম, আমাদের ধাক্কা কি এটাও জানলাম, আমাদের সংঘর্ষ কি এটাও জানলাম, আমাদের আকর্ষণ বিকর্ষণ এগুলোকেও জানলাম, আবার কি আমাদের ঘর্ষণ কি সেটাও কিন্তু আমরা জানলাম, ওকে? ঠিক আছে, তাহলে চলো এরপরে আরেকটা ছোট্ট জিনিস সম্পর্কে জেনে নি, কি স্পর্শজনিত বল এবং আমাদের ক্ষেত্রজনিত বল কাকে বলা হয়, কি স্পর্শজনিত বল ও ক্ষেত্রজনিত বল কোনগুলো বা কাকে বলা হয়? দেখো, আমরা নাম থেকেই বলতে পারি স্পর্শজনিত বল কি বলছে এখানে, স্পর্শ জনিত বল, আরেকটা হচ্ছে কি আমাদের ক্ষেত্র জনিত বল। ভাই, স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল আমরা এর নাম থেকে বুঝতে পারছি কিরকম। দেখো, আমরা কি জানি চুম্বক ক্ষেত্র, আর এখানে ক্ষেত্র আছে, মানে অবশ্যই আমাদের যেখানে আকর্ষণ বিকর্ষণ থাকবে এগুলোকে বলা হয় কি ক্ষেত্রজনিত বল। আবার এখানে স্পর্শ, আবার বলছে কি স্পর্শজনিত বল। স্পর্শ মানে টাচ, তাহলে অবশ্যই যে সমস্ত বস্তুগুলা টাচ করা বা স্পর্শের কারণে হয় সেই সমস্ত বলকে বলা হয় কি স্পর্শজনিত বল। আমরা ঘাত বল দেখলাম, সেই ঘাত বল কি হচ্ছে, টেবিল একটা বস্তু আর কাঠের যে ব্লক সেটা একটা বস্তু, তাহলে আমাদের কাঠের ব্লক আর টেবিল পরস্পর সংস্পর্শে থাকে বা টাচ হয়ে থাকে, তাই জন্য বলতে পারে কি আমাদের ঘাত যেটা আছে, এই ঘাত হচ্ছে কি আমাদের স্পর্শজনিত বলের একটা এক্সাম্পল। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি আমরা আমাদের এই সমস্ত আলোচনা থেকে বলতে পারি কি আমাদের যে সমস্ত বল টাচ হয়ে বা স্পর্শের কারণে হয় সেই বলটাকে বলা হয় স্পর্শজনিত বল। আবার যে বলগুলা আমাদের দূর থেকে হয়, দুটা বস্তু পরস্পরের সংস্পর্শে থাকে না বা টাচে থাকে না, দূর থেকে হয় যে সমস্ত বল, সেই সমস্ত বলগুলিকে বলা হয় কি ক্ষেত্রজনিত বল। কি বলা হয় ক্ষেত্রজনিত বল। স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্স এবং ক্ষেত্রজনিত বল বা ফিল্ড ফোর্স, ওকে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে কি আমাদের ঘাত বল দেখলাম, ঘাত বলে ব্লকটা, কাঠের ব্লকটা আর টেবিলটা পরস্পর সংস্পর্শে থাকে, মানে বলতে পারে কি আমাদের কন্টাক্ট ফোর্স বা ঘাত বল হচ্ছে কি সরি কন্টাক্ট ফোর্স বা আমাদের স্পর্শজনিত বল হচ্ছে আমাদের এই ঘাত বল বা থ্রাস্ট। আমাদের টান, টানটা কি হয়েছিল, দড়িটা বা তারটা এবং বস্তুটা টাচ হয়েছিল, পরস্পর সংস্পর্শে ছিল, তাই জন্য বলতে পারে কি টান বা টেনশনটা হচ্ছে একটা স্পর্শজনিত বল। আবার ধাক্কাটাও টাচ হয়ে হয়ে হয়, তাহলে ধাক্কা হচ্ছে কি আমাদের স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্স। সংঘর্ষটা কি হচ্ছে, টাচ হয়ে নিয়ে হয়, পরস্পর কি হয় দুটো বস্তু টাচ হয় বা কি হচ্ছিল, স্পর্শ হচ্ছিল, তাই জন্য বলতে পারে কি আমাদের সংঘর্ষ হচ্ছে একটা স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্স। আবার দেখতে পাই যে আকর্ষণ আর বিকর্ষণ এই দুটো বস্তু কিন্তু বা আকর্ষণ বিকর্ষণ এই দুটো জিনিস কি হচ্ছে, এই দুটো বল আমাদের টাচ হয়ে হয় না,
দুটা বস্তু দূরে থাকলেও কিন্তু আমাদের আকর্ষণ আর বিকর্ষণ বল কাজ করে, তার জন্য বলতে পারি কি আমাদের আকর্ষণ আর বিকর্ষণ বল, এই দুটো বলকে বলতে পারি আমাদের ফিল্ড ফোর্স বা ক্ষেত্র জনিত বল। এবং আমাদের ঘর্ষণ কি, ঘর্ষণ দেখতে পাই দুটা বস্তু আমাদের সংস্পর্শে থাকে বা কন্টাক্ট থাকে, তার জন্য বলতে পারি কি আমাদের ঘর্ষণ হচ্ছে একটা কন্টাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। তাহলে কি আমাদের ঘাত, টান, ধাক্কা, সংঘর্ষ আর ঘর্ষণ, এই বলগুলো হচ্ছে আমাদের স্পর্শ জনিত বল বা কন্টাক্ট ফোর্স। এবং আমাদের এই আকর্ষণ আর বিকর্ষণ এই প্রকারের যে বল, ঠিক আছে, এই বলগুলিকে বলা হয় আমাদের ক্ষেত্র জনিত বল। ঠিক তো? গেল মাথার মধ্যে? গেল কিনা? নিশ্চয়ই প্রবেশটা করেছে, আশা করি সমস্যা হবে কি নাই। ঠিক তো ভাই? একদম দাদা, আশা করি সমস্যা আর নেই। তাহলে চলো এরপর ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটি সাধারণ অভিজ্ঞতা আমরা দেখে নি, মানে কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। ওকে, চলিए ভাই দেখ लेते हैं। ঘুম পাচ্ছে না ক্লাসের মধ্যে? যদি ক্লাসের মধ্যে ঘুম পাই সেটাও জানাও ইয়ার, সেটা জানাও। ক্লাসটা কেন করাচ্ছি আমি? শেখার জন্য, ঘুমাবার জন্য নয়। যদি ঘুম পাই তাহলে সেই ব্যবস্থা আমরা করবো, পরে ক্লাস থেকে বেশি করে চিল্লাবো। ওকে, তো কি ঘুম আসবে না তাহলে? ওকে, ঠিক আছে তো? একদম। তাহলে ঘুম আনে যাতে না আসে, ঘুম না আসে সেই ব্যবস্থা করবো। তোমরা কমেন্ট আমাকে জানাও শুধু যে ঘুম পাচ্ছে নাকি। ওকে, তাহলে কি আমি তো জানতে পারছি না ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে নাকি। তাহলে যদি ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। আমার টিচার ছিল, সেই টিচার স্কুলে কি যে পড়াইতো কোনো বুঝতে পারতাম না, কারণ যখনই আসতো তখনই প্রচন্ড ঘুম পাইতো আমার, আমি ঘুমাই যেতাম। ওকে, ঠিক তো? তো সেই অবস্থা যাতে এখানে না হয় সেটার জন্য বলছি কমেন্ট আমাকে জানাও। ওকে, যে তোমাদের ঘুম পাচ্ছে নাকি, তাহলে ফিডব্যাক একটা অবশ্যই দিও। ওকে, ঠিক আছে। তাহলে কি ক্রিয়া প্রতিক্রিয়া, যে ক্রিয়া প্রতিক্রিয়া কয়েকটি সাধারণ অভিজ্ঞতা। ওকে, তো নম্বর 1, ক্রিয়া প্রতিক্রিয়া কয়েকটি সাধারণ অভিজ্ঞতা। আমরা যখন একটা বন্দুক নিই, বন্দুক তো নাই আমাদের কাছে, ঠিক আছে, শুধু মানে মানে জানি আর কি, মানে শুনিয়েছি। ওকে, ঠিক আছে। তো আমরা যখনই একটা বন্দুক নিয়ে গুলি মারি না ওদিকে, তো আমাদের বন্দুক থেকে যে গুলিটা বার হয়, সেই গুলিটা কি করে আমাদের পেছন দিকে কি করে জানো? আমাদের বন্দুক থেকে যে গুলিটা বার হয় সেই গুলিটা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে সামনের দিকে আমরা আমাদের বন্দুক দ্বারা একটা ক্রিয়াফল, ঠিক আছে, আবার বলছি, আমরা একটা বন্দুক নিই এবং সেই বন্দুকটা থেকে যখন গুলি বার হয় তখন আমাদের বন্দুকটা পেছন দিকে সরে যায়। কেন হয় সেই সম্পর্কে বোঝো। আমরা আমাদের বন্দুক দ্বারা কি করে জানো? আমরা আমাদের বন্দুক দ্বারা সেই গুলিটার অপরে একটা অনেক ভীষণ পরিমাণে একটা বল প্রয়োগ করি এবং সেই বলটা প্রয়োগ করার ফলে আমাদের গুলিটা ছিটকে বার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বন্দুক দ্বারা আমাদের গুলিটার অপরে আমরা যে বলটা প্রয়োগ করলাম সেটা যদি ক্রিয়া হয় তাহলে আমাদের গুলিটাও কিন্তু আমাদের বন্দুকের উপরে একটা বল প্রয়োগ করবে, সমান ও বিপরীত। সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। এবং সেই প্রতিক্রিয়া বলের জন্যই আমাদের বন্দুকটা পেছন দিকে সরে যায়, আর তার জন্য হাতটা ঝানকান দিয়ে বা হাতটা পেছন দিকে হয়ে যায়। ওকে, গেল মাথার মধ্যে? নিশ্চয়ই গেল। এরপর একটা আছে কি আমাদের নৌকার এক্সাম্পলটা। তাহলে কি বন্দুক হলো একটা, ওকে, আবার কি নৌকার এক্সাম্পলটা, যেটা আমরা ভালো করে জানি, আমরা ক্লাস 9 পড়েছি। ওকে, নৌকার এক্সাম্পল কি হচ্ছে দেখো। আমরা যখন একটা নৌকা থেকে, যখন একটা নৌকা থেকে আমরা আমরা আমাদের মাটির মধ্যে ঝাঁপ দিই, যখন আমরা নৌকা থেকে আমরা নামি তখন কি হয়? নৌকার উপরে আমরা একটা বল প্রয়োগ করি এবং সেই নৌকার উপরে বলটা প্রয়োগ করার জন্য কিন্তু নৌকাটা আমাদের পেছনের দিকে হয়ে যায়। এবং পেছন দিকে নৌকাটা হয়ে যায় কেন? কারণ আমরা নৌকার উপর একটা বল প্রয়োগ করি এবং সেই নৌকার উপর যে বল প্রয়োগ করলাম আমরা, সেটা যদি আমাদের ক্রিয়া হয় তাহলে আমাদের নৌকাটাও আমাদের উপরে একটা বল প্রয়োগ করে বিপরীত এবং সমান, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এবং সেই প্রতিক্রিয়া বলটার জন্যই আমরা নৌকা থেকে ঝাঁপিয়ে নিচে নামতে পারি। বুঝতে পারলে? মাথার মধ্যে গেল কিনা? আশা করি গেল। আমি একদম গল্পের মতো করে বলছি, তা যদি ইমাজিন করতে না পারো তো কমেন্ট আমাকে জানাবি ইয়ার, আমি শর্ট ভিডিও বানাই দেবো। ওকে, তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে, ঠিক না? একদম ঠিক। চলো তাহলে এরপর তৃতীয় এক্সাম্পল কি সেটা বুঝে নি। তৃতীয় বলছে, আচ্ছা, ওকে ওকে, মনে করো আমাদের রকেট আছে, ঠিক আছে, তো আমাদের রকেট গুলা অপর দিয়ে কেন উড়ে জানো তো? কেন উড়ে? ব্যাপার আছে, বা একটা রকেট ফটকা বলছে। ওকে, তো আমরা একটা রকেট বম নিয়েছি, এবার সেই রকেটটার পেছনে আমরা আগুন জ্বালান দিই এবং সেই আগুনটা জ্বালার ফলে কি হয় জানো তো? আমাদের আগুনটা জ্বালার ফলে
কি হয়, আমাদের আগুনটা আমাদের বায়ুটার ওপরে একটা বল প্রয়োগ করে, এবং সেই বায়ুটার উপরে আমাদের আগুনটা যে বল প্রয়োগ করছে সেই বলটাকে হয় কি, যদি ক্রিয়া হয় তাহলে আমাদের বায়ুটাও আমাদের এই ফটকাটার বা আগুনটার অপর দিকে একটা বিপরীত এবং সমান বল প্রয়োগ করছে, সেটা হয় কি আমাদের প্রতিক্রিয়া বল। এবং আমাদের এই প্রতিক্রিয়া বলটার জন্য আমাদের ফটকাটা অপর দিকে উড়ে যায়। ওকে, ঠিক আছে। তারপর যখনই আমাদের আগুনটা শেষ হয়ে যায়, এখানে বায়ুটা শেষ হয়ে যায়, তখন কি হয়, আমাদের আর ক্রিয়া থাকে না। আর যেখানে ক্রিয়া নেই সেখানে প্রতিক্রিয়া নেই। ঠিক আছে তো? ওকে, তাহলে কি আরেকটা কথা কি, আমাদের যেখানে ক্রিয়া নেই সেখানে কোন রকমের প্রতিক্রিয়া বল কিন্তু থাকে না, যেখানে ক্রিয়া নেই সেখানে কোন প্রকারের প্রতিক্রিয়া বল থাকে না। ওকে, ওকে দাদা। এরপর আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া একটা প্রদর্শন আছে, যেটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো। ঠিক আছে, যদি তোমরা কমেন্টে জানাও তো, না হলে নয়। ওকে, ঠিক আছে তো? তাহলে চলো, এরপর আরেকটা ছোট্ট বিষয় আছে, কি ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না। কি, অনেকে বলবে যে দাদা আমরা একটা বস্তুর উপরে কি করছি, বল প্রয়োগ করছি, ঠিক আছে, এবং সেই বলটা প্রয়োগের ফলে মানে আমরা একটা বস্তুর উপরে ক্রিয়া করলে অবশ্যই সেই বস্তুটা একটা প্রতিক্রিয়া ফল কাজ করছে, এবং আমাদের ক্রিয়া যদি 10 নিউটন হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াটা কত হবে, -10 নিউটন হবে। তাহলে অবশ্যই 10 নিউটন -10 নিউটন যদি করে দিই তাহলে আমাদের লব্ধিটা কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের কাছে কোনো রকমের বল থাকবে নাই। এটাকে বলা হচ্ছে কি আমাদের প্রতিমিত বল। যখন আমরা আবার বলছি কি ব্যাপারটা সেটা বুঝো। ওকে, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, এটা মাথার মধ্যে অনেকেরই আসবে যারা বেশি বুদ্ধিমান। ওকে, যারা বেশি বুদ্ধিমান তাদের মাথায় এটা অবশ্যই আসবে, আর আমি যেটা বলছি সেটাও তাদের মাথায় অবশ্যই ঢুকবে। ওকে, ঠিক আছে। ক্রিয়া ক্রিয়া ও সরি, ক্রিয়া ও প্রতিক্রিয়া, কি ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে, ওকে, ক্রিয়া আর হ্যান্ড রাইটিং কত বাজে দেখছো, ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না, ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না। কারণ দেখো, অনেকে বলবে দাদা আমরা যখনই ক্রিয়া করি না তখনই আমাদের সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল পাওয়া যায়। ওকে, আর বলবে যে যদি আমরা ক্রিয়া করি 10 নিউটন বল, তাহলে অবশ্যই প্রতিক্রিয়া বলটা কত সৃষ্টি হবে, আমাদের -10 নিউটন বল। তাহলে অবশ্যই আমাদের এই যে 10 নিউটন -10 নিউটন, তাহলে কত হবে, 10 নিউটন -10 নিউটন, কত হবে আমাদের 0 হয়ে যাবে। তাহলে এটাকে বলতে প্রতিমিত, তাহলে কি কোনো প্রকারের বল থাকবে নাই। কিন্তু এটা যারা ভাবে তারা বুদ্ধিমান তো বটে, সাথে বোকা বটে। কি করে, মানে বেশি তো ভাবে না। ওকে, বুদ্ধিমান মানে অবশ্যই বলতে পারি আমি নিশ্চয়ই। তো বুদ্ধিমানের সাথে তারা কিন্তু মাথাটা চালাই নাই। কি করে দেখো, কারণ আমাদের যদি কোনো একটা বস্তুর ওপর যখন আমাদের এই দিক থেকে 10 নিউটন আবার এই দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করে, ঠিক আছে, মানে কি সময়ের বিপরীত, যখন একটা বস্তুর উপরে বলটা কাজ করে তখন বলতে পারে কি তাদের যে লব্ধি বল, তারা কি করে বলটাকে প্রতিমিত করে দেয়। তার জন্য কি বস্তুটা আমাদের এদিকে সরে না আবার এদিকে সরে না। ঠিক আছে তো, এটা আমরা বলতে পারি। বা যখন একটা বস্তুকে আমরা এদিকে টানি আবার এদিকে টানি, স্যাম স্যাম বল নিয়ে 10 নিউটন 10 নিউটন, তখন কি হয়, তখন আমাদের এই দুটা বল কি হয়, প্রতিমিত হয়ে যায়। 10 নিউটন -10 নিউটন মানে 0 হয়ে যায়। এটা কত হবে, 10 নিউটন -10 নিউটন, 0 হয়ে যাবে। তাহলে এই প্রকারের যে বল সেগুলো বলে শূন্য, এগুলো বলে প্রতিমিত বল। আর প্রতিমিত বলের জন্য আমাদের বস্তুটা এদিকেও সরবে নাই আবার এইদিকেও সরবে নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু আমরা আমরা আমাদের যেখানে আমরা ক্রিয়া করি না সেখানে কি হয়, প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা সমানের বিপরীতমুখী হয়। ঠিক আছে তো, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা একটা বস্তু মানে আমি এই যে একটা এখানে বস্তু নিই, আবার সেই একটা পাত্রটা, আবার সেই পাত্রটার উপরে যদি আমি বল প্রয়োগ করতে চাই তাহলে আমি আমার হাত দ্বারা প্রয়োগ করবো বলটা। ওকে, ঠিক আছে। তো আমি নিজে একটা বস্তু কিনা, একটা বস্তু, আর আমাদের পাথরটা একটা বস্তু। তাহলে আমি একটা বস্তু, তাহলে একটা বস্তু মানে আমি একটা বস্তু হিসেবে আমি এই পাথরের উপরে বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। এবং আমাদের পাথরটা আমাদের অপরে একটা বল প্রয়োগ করছে সমানের বিপরীত, সেটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই ক্রিয়াটা এই বস্তুর উপরে ক্রিয়া করছে, যেটা হচ্ছে আমাদের ক্রিয়া। আবার এই বস্তুটা এই বস্তুর উপর যে কাজ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। মানে বলতে পারে কি যে আমাদের এই একটা বস্তুর মধ্যে কিন্তু ক্রিয়া আর প্রতিক্রিয়া বলটা কাজ করছে নাই,
আমাদের এই বস্তুর মধ্যে কাজ করছে কি ক্রিয়া বলটা, আবার এই বস্তুর মধ্যে কাজ করছে কি প্রতিক্রিয়া বলটা। ঠিক আছে, তার জন্য বলতে পারি যে যেহেতু আমাদের এই ক্রিয়ার প্রতিক্রিয়া এই দুটা বল আমাদের একটি বস্তুর মধ্যে কাজ করছে না, পরস্পর আলাদা আলাদা বস্তুর মধ্যে কাজ করছে। ঠিক আছে, একটি বস্তুর মধ্যে ক্রিয়া তো অন্য বস্তুর মধ্যে প্রতিক্রিয়া বল কাজ করছে, তার জন্য বলতে পারি আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না, মানে ক্রিয়া প্রতিক্রিয়া যে বল সেটা কিন্তু শূন্য হবে না। আর আরেকটা কথা মাথায় রাখবে, যেখানে ক্রিয়া থাকে সেখানে প্রতিক্রিয়া কিন্তু থাকবে কি থাকবে। ওকে, যেখানে ক্রিয়া থাকবে সেখানে প্রতিক্রিয়া থাকবে কি, মানে যেখানে ক্রিয়া নেই সেখানে প্রতিক্রিয়া বল নাই, ক্রিয়া আছে মানে প্রতিক্রিয়া আছে, ক্রিয়া নেই মানে প্রতিক্রিয়া বল নেই। আর আমি এই যে এবার বললাম ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর প্রতিমিত করে না, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না, এই সম্পর্কে আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো যদি আমাদের একটা বস্তুর অপরেই ক্রিয়ার প্রতিক্রিয়া দুটো বল প্রয়োগ করতে হয়, ক্রিয়ার প্রতিক্রিয়া হতো, তাহলে কিন্তু তাদের বলটা প্রশমিত হতো। বাট কখনোই একটা বস্তুর মধ্যে ক্রিয়ার প্রতিক্রিয়া দুটা বল একসঙ্গে কাজ করে না, একটা বস্তু কাজ করে ক্রিয়া আর একটা বস্তু কাজ করে কি প্রতিক্রিয়া। ওকে, একটু বাস, তাহলে আজকে ক্লাসটা এতটাই থাকুক। আর অবশ্যই কমেন্ট আমাকে জানাও ক্লাসের মধ্যে কোথায় কোথায় প্রবলেম তোমার হচ্ছিল, যেখানে যেখানে প্রবলেমটা হবে সেখানে সেখানে পরে ক্লাসে তার প্রবলেম না হয় সেই সম্পর্কে আমি খেয়ালটা রাখবো। ওকে, তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধু বান্ধবী দ্বারা, নিজে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যাতে পরে ক্লাসটা আর মিস না হয়। তাহলে আমরা আশা করি পরে ক্লাসে আরো বেশি মজার সাথে শিখতে পারবো। ওকে, তো টেক কেয়ার, দেখা হচ্ছে পরের লেকচারে। সাবস্ক্রাইব আর শেয়ার করতে তো একদমই ভুলে যেও না।